Hi, dear student, and welcome to your YouTube channel WBPSC GS 101. আমি রাহুল চক্রবর্তী, তোমাদের ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন এডুকেটর। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, ভালোভাবে পড়াশোনা করছো। সামনে WBCS পরীক্ষা রয়েছে, নোটিফিকেশনস বেরিয়ে গেছে। তো আশা করি প্রত্যেকেই 2021 WBCS এর জন্য খুব ভালোভাবে তৈরি হচ্ছো। তো আজকে আমি তোমাদের সাথে এই ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে আলোচনা করব, ইতিমধ্যেই তোমরা প্রত্যেকেই জানো যে আমি তোমাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করা শুরু করেছি, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের 3টে ক্লাস আমি নিয়েছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা শুরু করব রাইট টু ইকুয়ালিটির আলোচনা। রাইট টু ইকুয়ালিটির আলোচনা আজকে শুরু করব, যেখানে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব আর্টিকেল 14। ধীরে ধীরে এক একটা আর্টিকেল ধরে আমি তোমাদের সাথে এই ইউটিউব চ্যানেলে আলোচনা করছি, এবং অবশ্যই যে আলোচনাগুলো আমি তোমাদের সাথে করছি, যে তথ্যগুলো আমি তোমাদের দিচ্ছি এই চ্যানেল মারফত, সেই তথ্যগুলো ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের তথ্য। ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা রিসোর্স আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে। কম বেশি আমরা প্রত্যেকেই এই বইটাকে ফলো করার চেষ্টা করি, কিন্তু এই চেষ্টার ক্ষেত্রে কিছুটা হলেও আমরা অসুবিধার সম্মুখীন হই এই ভাবনা চিন্তায় বা এই বিষয়টা নিয়ে যে আমাকে কতটা পড়তে হবে এই বইয়ের চ্যাপ্টারগুলো। তো সেই বলতে পারো সমস্যা সমাধানের উপায় হিসাবে এই ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে আলোচনা করছি ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্ত বইয়ের তথ্যগুলো। তো ইতিমধ্যেই আমি বেশ কয়েকটা চ্যাপ্টার আমি আলোচনা করা হয়ে গেছে আমি ইতিমধ্যে আলোচনা করা শুরু করেছি ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসেরও 3টে ক্লাস আলোচনা হয়ে গেছে। আজকে আমি আলোচনা করব রাইট টু ইকুয়ালিটি, এবং রাইট টু ইকুয়ালিটির আজকে আমি যে আর্টিকেলটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেটা হচ্ছে আর্টিকেল 14। কিন্তু আলোচনা শুরু করার আগে কিছু কথা তোমাদের সাথে রয়েছে, তার মধ্যে কিছু ইনফরমেশনস দেওয়া রয়েছে। সেই ইনফরমেশনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনস, যে WBCS এর নোটিফিকেশনস তোমরা প্রত্যেকেই জানো যে বেরিয়ে গেছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 24 ডিসেম্বর থেকে, কাল থেকে। তো এটাই বলবো যে ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে নিও। ওই লাস্টের দিকে ফর্ম ফিল আপ করবো, সময় আছে, এই ভাবনা চিন্তায় কেউ থেকো না, তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নিও। আর পড়াশোনাটাও কিন্তু খুব ভালোভাবে শুরু করতে হবে, রিভিশনস দিতে হবে, নতুন করে কিছু বিষয় দেখতে হবে যেগুলো দেখা হয়ে ওঠেনি, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট প্রিলিমসের জন্য। তো এইগুলো একটুখানি ম্যানেজ করতে হবে এই সময়কালের মধ্যে। একটুখানি পড়াশোনার ক্ষেত্রে টাইমটা কিন্তু এই সময়কালে একটু দিতে হবে খুব সিরিয়াসলি। ওকে, তো বলে রাখি যে এই সময়কালে আনএকাডেমিও বসে নেই। আনএকাডেমি থেকেও তোমাদের জন্য বিভিন্ন রকম ভাবনা চিন্তা করা হচ্ছে। তোমাদের এই সময়কালে তোমাদের কিভাবে গাইড করা যায়, তোমাদের কিভাবে অ্যাসিস্ট করা যায়। তো দেখতেই পাচ্ছ কিছু কোর্স চলছে অনগোয়িং, যেগুলো WBCS এর ওপর, যেখানে আমি রয়েছি। ফাউন্ডেশন কোর্স WBPSC 2022, এই কোর্সগুলোতে তোমরা জয়েন করে তোমরা পলিটির যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো তোমরা অ্যাক্সেস করতে পারো, এবং তোমাদের যে কোনো রকম ডাউট, যে কোনো রকম কনফিউশন রিলেটেড টু সাবজেক্ট, যেখান থেকে তোমরা কিন্তু এই ক্লাসগুলো থেকে সেই সমস্যাগুলো তোমরা কি করতে পারবে, তোমরা সমাধান করতে পারবে। যে কোর্সগুলো চলছে সেটা তো ঠিকই আছে, এর পাশাপাশি 2021-এর WBCS এক্সামের ওপর বিশেষ কোর্স, যেটা আনএকাডেমি থেকে আনা হয়েছে, ট্রায়াম্প WBCS 2021 প্রিলিমস 100 ডেজ স্পেশাল ব্যাচ, যেটা স্টার্ট হচ্ছে 23 ডিসেম্বর থেকে। তো এই কোর্সে তোমরা জয়েন করে তোমাদের WBCS যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটাকে একটা অন্য মাত্রা দিতে পারো, যেখানে আনএকাডেমির দক্ষ এডুকেটররা তোমাদের গাইড করবে, তোমাদের সাথে বিভিন্ন তথ্য আলোচনা করবে, যেগুলো এই সময়কালে WBCS প্রিপারেশনসকে একটা অন্য মাত্রা দেবে। তো ট্রায়াম্প WBCS এই যে কোর্স, যেটা স্টার্ট হচ্ছে 23 ডিসেম্বর থেকে, তো তোমরা এই কোর্সে এনরোল করো, এই কোর্সে জয়েন করো, এবং এই কোর্সে এনরোল এবং জয়েন করার মাধ্যমে তোমাদের যে WBCS এর প্রিপারেশন, সেই প্রিপারেশনসটাকে একটা অন্য মাত্রা দাও। এরকমই আরেকটা কোর্স, যেটা হচ্ছে WBCS এর ওপর, কিন্তু এই কোর্সে যে রিসোর্সটা নিয়ে আলোচনা হবে বা যে রিসোর্সের ওপর এই ক্লাসটা হবে, সেটা হচ্ছে NCERT। NCERT একটা গুরুত্বপূর্ণ রিসোর্স আমাদের কম্পিটিটিভ প্রিপারেশনের ক্ষেত্রে। তো NCERTর যে সিলেবাস, সেই সিলেবাসকে ফোকাস করে এই কোর্সটা লঞ্চ করা হয়েছে, যেখানে সোশ্যাল সায়েন্স,
এবং সায়েন্সের প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং সায়েন্সের প্রত্যেকটা জায়গা নিয়ে এখানে আলোচনা হবে এনসিইআরটির উপর বেস করে। তো এটাও ডাব্লিউবিসিএসকে ফোকাস করে এই কোর্সটা, এনসিইআরটি। ওকে, আর একটা কোর্স যেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি লোয়ার ডিভিশন ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট। ডাব্লিউবিএসএসসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্টের ওপরও একটা কোর্স আনা হচ্ছে, এবং যে কোর্সটা স্টার্ট হচ্ছে 23 ডিসেম্বর থেকে, যেখানেও তোমাদেরকে এই যে এক্সাম, এই এক্সামের কমপ্লিট গাইডেন্স তোমাদেরকে দেওয়া হবে। তো এই সময়কালে এই কোর্সগুলো খুবই গুরুত্বপূর্ণ। ডাব্লিউবিসিএস এর ওপর যে কোর্সগুলো আনা হয়েছে, ট্রায়াম্প ডাব্লিউবিসিএস, এনসিইআরটির ওপর ডাব্লিউবিসিএস এর কোর্স এবং ডাব্লিউবিএসএসসি লোয়ার ডিভিশন ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট, এই কোর্সগুলোতে তোমরা জয়েন করো এবং তোমাদের যে পড়াশোনার যে জায়গাটা, সেই জায়গাটাকে আরও বেশি ভালো করে তোলো। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সাথে কিছু তথ্য দেওয়ার বিষয়। তো বলবো প্রত্যেকেই আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করো। আনএকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করেই এই কোর্সগুলোর নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা এনরোল করে নিতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আনএকাডেমির কিছু গুরুত্বপূর্ণ কোর্স এবং সেই বিষয়ে তোমাদেরকে অবগত করা। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে আলোচনা করব, সেই ক্লাসটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। এবং রাইট টু ইকুয়ালিটির যে জায়গাটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেটা হচ্ছে আর্টিকেল 14। ঠিক আছে, তো আমি তোমাদের সাথে আলোচনা শুরু করছি রাইট টু ইকুয়ালিটি। এবং রাইট টু ইকুয়ালিটির আজকে প্রথম ক্লাস, এবং আজকে আমি তোমাদের সাথে যে আর্টিকেলটা নিয়ে আলোচনা করব, রাইট টু ইকুয়ালিটির যে রাইটটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আর্টিকেল 14। আমরা প্রত্যেকে জানি যে রাইট টু ইকুয়ালিটি, যেটা আমাদের সংবিধানে দেওয়া রয়েছে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 অবধি আমাদের রাইট টু ইকুয়ালিটি দেওয়া রয়েছে। এই গ্রুপ অফ আর্টিকেলটাকে আমরা বলে থাকি রাইট টু ইকুয়ালিটি, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18। তো আজকে আমি তোমাদের সাথে যে রাইটটা নিয়ে আলোচনা করব রাইট টু ইকুয়ালিটি, সেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, যেটা আমাদেরকে দেওয়া হচ্ছে আর্টিকেল 14-এ। তাহলে চলো দেখে নিই, আমরা ডিটেলসে আলোচনা করি যে আর্টিকেল 14-এ আমাদেরকে কি রাইট দেওয়া হচ্ছে, সেই রাইটগুলোর অর্থ কি, সেই ডিটেলসটা আমরা আলোচনা করব। তো আর্টিকেল 14 যেখানে আমাদেরকে যে রাইটটা দেওয়া হচ্ছে, সেই রাইটটা কি, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। তো সংবিধানে কি বলা হচ্ছে দেখো, আর্টিকেল 14 says that the state shall not deny to any person equality before law or the equal protection of laws within the territory of India। ভারত রাষ্ট্র, ভারতবর্ষের বসবাস করছে এরকম কোনো মানুষের সাথে, ভারত রাষ্ট্র ভারতের মধ্যে রয়েছে এরকম কোনো ব্যক্তির সাথে কি করতে পারবে না, ইকুয়ালিটি বিফোর ল বা ইকুয়াল প্রোটেকশন অফ ল এর ক্ষেত্রে কোনো ডিসক্রিমিনেশনস করতে পারবে না। তাহলে ভারত রাষ্ট্র, ভারতে প্রত্যেকটা ব্যক্তিকে, ভারত রাষ্ট্র ভারতের প্রত্যেকটা ব্যক্তিকে কি দিবে, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। কিন্তু এই ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই দুটো অধিকারের অর্থ কি, এটা আমাদেরকে জানতে হবে। কিন্তু সেটা জানার আগে আমরা আরেকটু ডিটেলস জানবো যে বিষয়টা, এই যে অধিকারটা যেটা আর্টিকেল 14 থেকে আমাদেরকে দেওয়া হচ্ছে, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই অধিকারটা কিন্তু শুধুমাত্র ভারতের নাগরিকদেরকে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে কি, দ্য স্টেট শ্যাল নট ডিনাই টু এনি পার্সনস। তার মানে এই অধিকারটা যেরকম ভারতের নাগরিকদের দেওয়া হচ্ছে, সেরকম ভারতে বসবাসরত যারা বিদেশি, তারাও কিন্তু এই অধিকারটা পেয়ে থাকবে। কোন অধিকারটা, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। দেখো বলছে, দিস প্রভিশন কনফার রাইট অন অল পার্সন ওয়েদার সিটিজেন অর ফরেনার, ওয়েদার সিটিজেন অ্যান্ড ফরেনার। তাহলে আর্টিকেল 14 আমাদেরকে যে অধিকারটা দিচ্ছে, সেই অধিকারটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এবং এই অধিকারটা শুধুমাত্র ভারতবর্ষের নাগরিকদেরকে দেওয়া হচ্ছে না, পাশাপাশি ভারতে বসবাসরত বিদেশিদেরকেও এই অধিকারটা দেওয়া হচ্ছে। তাহলে ভারত রাষ্ট্র ভারতের বসবাস করছে এমন কোনো ব্যক্তির সাথে কোনো রকম কি করতে পারবে না, ডিসক্রিমিনেশনস করতে পারবে না, ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অফ ল এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এই যে ইকুয়ালিটি বিফোর ল, এই কনসেপ্টটা আমরা নিয়েছি কোথা থেকে, ইকুয়ালিটি বিফোর ল এই কনসেপ্টটা আমরা নিয়েছি ব্রিটেন থেকে।
আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এই কনসেপ্টটা আমরা নিয়েছি আমেরিকান কনস্টিটিউশনস থেকে। তাহলে ইকুয়ালিটি বিফোর ল এই যে রাইটটা, এই রাইটের কনসেপ্টটা আমরা নিয়েছি ব্রিটেন থেকে, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এই কনসেপ্টটা আমরা নিয়েছি আমেরিকান কনস্টিটিউশনস থেকে। তাই আবারও বলছি, আর্টিকেল 14 আমাদেরকে যে অধিকারটা দিচ্ছে সেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। এবং এই অধিকারটা শুধুমাত্র ভারতবর্ষের নাগরিকদেরকে দেওয়া হচ্ছে এমনটা নয়, এই অধিকারটা ভারতবর্ষে বসবাসরত বিদেশিদেরকেও দেওয়া হচ্ছে। আর এই যে ইকুয়ালিটি বিফোর ল এই রাইটের কনসেপ্টটা আমরা নিয়েছি ব্রিটেন থেকে, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এই রাইটের কনসেপ্টটা আমরা নিয়েছি আমেরিকান কনস্টিটিউশনস থেকে। কিন্তু ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল এর অর্থটা কি, এই দুটো অধিকারের অর্থ কি, এটাও আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা প্রথমে আলোচনা করব ইকুয়ালিটি বিফোর ল মানে কি। তো ইকুয়ালিটি বিফোর ল কনসেপ্ট কনটস কি বলছে, ইকুয়ালিটি বিফোর ল মানে কি? ইকুয়ালিটি বিফোর ল মানে দেখো বলছে দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজেস ইন ফেভার অফ এনি পারসনস। তাহলে কি বলছে, অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজেস ইন ফেভার অফ এনি পারসন, মানে ভারতবর্ষে কোনো মানুষ, কোনো ব্যক্তি বিশেষ কোনো কি পাবে না, সুযোগ সুবিধা পাবে না। দ্য অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজেস ইন ফেভার অফ এনি পারসন, মানে এরকম নয় যে ভারতবর্ষে দেখা যাচ্ছে যে কিছু মানুষ তারা বিশেষ সুযোগ সুবিধা পাচ্ছে, বিশেষ অধিকার পাচ্ছে, এরকমটা নয়। মানে এরকম নয় যে ভারতবর্ষে কোনো ধরে রাখো কোনো দেখা যাচ্ছে রাজ পরিবার রয়েছে, বা কোনো দেখা যাচ্ছে তোমার এরকম গ্রুপ অফ পিপল রয়েছে যারা কি পায় বলো, বিশেষ সুযোগ সুবিধা পায়, এরকম নয়। তাহলে কি বলছে, অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ। তাহলে ইকুয়ালিটি বিফোর ল, তাহলে প্রথমটা কি বলছে, দ্য অ্যাবসেন্স অফ এনি স্পেশাল প্রিভিলেজ, ভারতবর্ষে কেউ কোনো বিশেষ সুযোগ সুবিধা পাবে না। সেকেন্ড কি বলছে, দ্য ইকুয়াল সাবজেকশন অফ অল পারসন টু দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড অ্যাডমিনিস্ট্রার্ড বাই অর্ডিনারি ল কোর্টস। তাহলে কি বলছে, দ্য ইকুয়াল সাবজেকশন অফ অল পারসন টু দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড অ্যাডমিনিস্ট্রার্ড বাই অর্ডিনারি ল কোর্টস। এর মানে হচ্ছে এটাই যে ভারতবর্ষে যখন একটা আইন হবে, সেই আইনটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উপর কি হয় বলো, সমানভাবে প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে ভারতবর্ষে যখন একটা আইন হবে, সেই আইনটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উপর সমানভাবে প্রযোজ্য হবে। তাহলে এরকম নয় যে বিশেষ ব্যক্তিদের জন্য বিশেষ রকম আইন কানুন, তা নয়। আজকে আমি যদি কোনো অপরাধ করি, আমি যে শাস্তি পাবো, একজন মন্ত্রী যদি কোনো অপরাধ করে, সে একই অপরাধ যদি করে, যে অপরাধটা আমি করি, সেই মন্ত্রীও কিন্তু একই শাস্তি পাবে। তাহলে কি বলছে, যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য আইন কি হবে, সমানভাবে প্রযোজ্য হবে। এবং আদালতের কাছে যখন একজন আইন ভঙ্গকারীকে যখন নিয়ে যাওয়া হবে, আদালতের কাছে সে কিন্তু কি বলো, একজন অপরাধী, সে হচ্ছে একজন আইন ভঙ্গকারী। সে আইন ভঙ্গকারীর স্ট্যাটাস কি, র্যাঙ্ক কি, এই দেখে আদালত কিন্তু কি করবে না, বিচার করবে না। আজকে আমি যদি কোনো অপরাধ করি, আমি যদি কোনো আইন ভঙ্গ করি, আর সেই কারণে যদি আমাকে আদালতের কাছে উপস্থিত করা হয়, তাহলে আদালতের কাছে আমি একজন অপরাধী, আমি একজন আইন ভঙ্গকারী, আমার স্ট্যাটাস কি, আমার র্যাঙ্ক কি, ডাজ নট ম্যাটার। তাহলে কি বলছে, যে ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের ওপর আইন কি হবে, সমানভাবে প্রযোজ্য হবে। এরকম নয় যে বিশেষ ব্যক্তিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা, আইনের ক্ষেত্রে বিশেষ ছাড়, না। আজকে আমি যদি অপরাধ করি, আমি যে শাস্তি পাবো, তোমরা যদি কোনো অপরাধ করো, একই অপরাধ যদি তোমরাও করো, তাহলে তোমাদের ক্ষেত্রেও শাস্তিটা কি হবে, সমান হবে। ওকে, আর কি বলছে, নো পারসন ইজ অ্যাবভ দ্য ল, এই যেটা বলছিলাম যে নো পারসন ইজ অ্যাবভ দ্য ল, অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, প্রত্যেকে আমরা আইনের চোখে সমান। এবং আইন অনুযায়ী আমরা যদি কোনো অপরাধ করি, তাহলে সেই অপরাধের ক্ষেত্রে যে শাস্তি, সেই শাস্তি আমি পাবো। এরকম নয় যে দেখা যাচ্ছে আমার সোশ্যাল স্ট্যাটাস ভালো, তার জন্য আমি শাস্তি পাবো না, বা তার জন্য আমি কম শাস্তি পাবো, তা নয়। তাহলে ইকুয়ালিটি বিফোর ল মানে সোজা কথাই অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল, অল পারসন আর ইকুয়াল সাবজেকশন টু দ্য অর্ডিনারি ল অফ দ্য ল্যান্ড। ভারতবর্ষের আইন ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের ওপর সমানভাবে প্রযোজ্য। এখানে আইন কাউরি স্ট্যাটাস, কাউরি র্যাঙ্ক দেখে কি হবে না, প্রযোজ্য হবে না।
এবং একজন ব্যক্তি যে আইন ভঙ্গ করেছে তাকে যখন আদালতের কাছে যখন নিয়ে যাওয়া হবে, আদালতের কাছে সে একজন আইন ভঙ্গকারী, সে একজন অপরাধী, এবং আদালত কখনোই তার স্ট্যাটাস, তার র্যাঙ্ক দেখে তার বিচার করবে না। তাহলে ইকুয়ালিটি বিফোর ল, সোজা কথায় সহজভাবে মনে রেখো, অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। আইনের চোখে আমরা প্রত্যেকেই সমান, আইনের চোখে আমরা প্রত্যেকেই সমান। আর আদালতের কাছে যখন একজন অপরাধীকে নিয়ে যাওয়া হয়, সে হচ্ছে অপরাধী, সে আইন ভঙ্গ করেছে, এবং আদালত তাকে কি করবে? তাকে শাস্তি দিবে, তার বিচার করবে। ওকে, তো এই ছিল ইকুয়ালিটি বিফোর ল। এবার আমরা আলোচনা করব ইকুয়াল প্রোটেকশন অফ ল। ইকুয়াল প্রোটেকশন অফ ল কি বলছে? ইকুয়াল প্রোটেকশন অফ ল বলছে, দেখো, ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সারকামটেন্স। এই জায়গাটায় ফোকাস করো, ইকুয়াল ট্রিটমেন্ট, সমান সুযোগ সুবিধা, কিন্তু কি বলছে? ইকুয়াল সারকামটেন্স, সারকামটেন্সটা এক হতে হবে। তাহলে যদি ভারতবর্ষের যদি কমিউনিটিকে, ভারতবর্ষের যদি জনগণকে আমরা যদি এইভাবে ভাগ করি, অবশ্যই ভাগ করতে হবে, একটা হচ্ছে অ্যাডভান্স আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড। তাহলে কি বলছে? ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার সেম সারকামটেন্স। তাহলে অ্যাডভান্স সেকশন এবং ব্যাকওয়ার্ড সেকশনের সারকামটেন্স এক নয়। তাহলে অ্যাডভান্স সেকশনের ট্রিটমেন্ট এবং ব্যাকওয়ার্ড ক্লাসের ট্রিটমেন্ট এক হবে না। তাহলে ভারতবর্ষের সংবিধানে আমরা দেখি যে ব্যাকওয়ার্ড ক্লাসদের প্রোটেকশনের জন্য বা ব্যাকওয়ার্ড ক্লাসদের ডেভেলপমেন্টের জন্য কি রয়েছে বলো? বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার সেম সারকামটেন্স। তাহলে অ্যাডভান্স যারা সেকশনস তাদের যে ট্রিটমেন্ট এবং ব্যাকওয়ার্ড সেকশনস তাদের যে ট্রিটমেন্ট, সেটা এক হতে হবে এরকম নয়। ওকে, আর কি বলছে দেখো, দ্য সিমিলার অ্যাপ্লিকেশন অফ সেম লজ টু অল পারসনস হু আর সিমিলারলি সিচুয়েটেড। The similar applications of the same law to all persons who are similarly situated and like should be treated alike without any discriminations. এটাই হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে সোজা কথা ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার দ্য সেম সারকামটেন্স, আন্ডার দ্য ইকুয়াল সারকামটেন্স, similar applications of the same law to all persons who are similarly situated are like should be treated alike. তাহলে এই যে ভারতবর্ষের জনসংখ্যাকে, জনগণকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম, অ্যাডভান্স এবং ব্যাকওয়ার্ড। তাহলে অ্যাডভান্স এবং ব্যাকওয়ার্ড ক্লাসের ট্রিটমেন্ট আলাদা হতে পারে। তাহলে দেখো, আজকে অ্যাডভান্স এবং ব্যাকওয়ার্ড ক্লাসের ট্রিটমেন্ট আলাদা হতে পারে, কিন্তু যারা অ্যাডভান্স ক্লাসের মধ্যে রয়েছে তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে কি হবে না? কোনো ডিফারেন্ট কিছু হবে না। ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টের ক্ষেত্রে কি হবে না বলো? কোনো ডিসক্রিমিনেশনস হবে না। মানে বিটুইন গ্রুপ ডিফারেন্ট হতে পারে, উইদিন গ্রুপ ডিফারেন্ট কিছু হবে না। এটাকে যদি আমি আরেকটু ভালোভাবে তোমাদেরকে বোঝাই, যে ধরো এরকম আইন রয়েছে যে 5 লাখ টাকা থেকে, ওকে, ঠিক আছে, 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা যাদের অ্যানুয়াল ইনকাম, তারা 10% ইনকাম ট্যাক্স দিবে। 10 লাখ টাকা থেকে 25 লাখ টাকা যাদের ইনকাম ট্যাক্স, তারা 15% কি দিবে? যাদের অ্যানুয়াল ইনকাম তারা 15% ইনকাম ট্যাক্স দিবে। খুব ভালো করে ব্যাপারটা বোঝো। এটা তো আমি তোমাদেরকে একটা বোঝালাম যে অ্যাডভান্স এবং ব্যাকওয়ার্ড ক্লাস। তাহলে অ্যাডভান্স এবং ব্যাকওয়ার্ড ক্লাসের ট্রিটমেন্ট কি বলো? ডিফারেন্ট হতেই পারে। তাহলে বিটুইন গ্রুপ ট্রিটমেন্ট ডিফারেন্ট হতে পারে, বাট উইদিন গ্রুপ কি হবে না? ট্রিটমেন্ট ডিফারেন্ট হবে না, কারণ ইকুয়াল প্রোটেকশন অফ ল কি বলছে? ইকুয়াল অফ ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সারকামটেন্স। The similar application of the same law to all persons who are similarly situated, the like should be treated alike. তাহলে অ্যাডভান্স ক্লাসের যে ট্রিটমেন্ট, অ্যাডভান্স ক্লাসের জন্য যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা অ্যাডভান্স সেকশনের মধ্যে যারা বিলং করছে তারা ওই একই সুযোগ সুবিধা পাবে। আজকে ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য যে সুযোগ সুবিধা, ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে যারা বিলং করছে তারা সেম কি পাবে বলো? ট্রিটমেন্ট পাবে। সেখানে কোনো ডিফারেন্স কিছু করা যাবে না। তো এটাকে আরো ভালোভাবে এক্সাম্পল দেওয়ার জন্য আমি কি বলছি,
যে 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা অ্যানুয়াল ইনকাম 10% ইনকাম ট্যাক্স দিবে, 10 লাখ টাকা থেকে 25 লাখ টাকা অ্যানুয়াল ইনকাম 15% ইনকাম ট্যাক্স দিবে। তাহলে এবার ভাবো এখানে 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা অ্যানুয়াল ইনকাম দেখা যাচ্ছে এ বি সি ডি। এবার দেখো এ বি সি ডি এই চারজনের ইনকাম দেখা যাচ্ছে 6 লাখ টাকা অ্যানুয়াল। তাহলে এই চারজনকে কি করতে হবে, তার অ্যানুয়াল ইনকামের 10% ইনকাম ট্যাক্স দিতে হবে। এবার হতে পারে এ দেখা যাচ্ছে জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে, বি দেখা যাচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস থেকে বিলং করে, সি দেখা যাচ্ছে মাইনরিটি থেকে বিলং করে, আর ডি দেখা যাচ্ছে এসটি থেকে বিলং করে। আমি যতটুকুনটা জানি বা তোমরাও জানো যে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এরকম কোনো বিষয় নেই যে তোমার ব্যাকওয়ার্ড ক্লাস কি করছে বলো ছাড় পাচ্ছে, এরকম নয়। তাহলে এখানে ব্যাপারটা কি যে এই লেভেলের মধ্যে এটাকে ভেবে নাও একটা কি বলো সার্কামটেন্স। সেই সার্কামটেন্সটা কি 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা ইনকাম অ্যানুয়াল। তাহলে এই 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা অ্যানুয়াল ইনকাম একজন জেনারেল করুক, একজন ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষ করুক, একজন মাইনরিটি ক্লাসের মানুষ করুক, তাকে 10% ইনকাম ট্যাক্স দিতেই হবে। আবার যখন দেখা যাচ্ছে যে 10 লাখ টাকা থেকে 25 লাখ টাকা ইনকাম, সেখানে সেই ইনকাম একজন জেনারেল করুক, একজন ব্যাকওয়ার্ড ক্লাস করুক, একজন মাইনরিটি করুক, তাকে 15% ইনকাম ট্যাক্স দিতেই হবে। তাহলে এখানে যদি বলো এখানে এ বি সি ডি এদের সার্কামটেন্সটা কি, এরা যে ক্যাটাগরিতে বিলং করছে সেটা কি 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা অ্যানুয়াল ইনকাম, সবাইকে 10% ইনকাম ট্যাক্স দিতে হবে। আবার যারা ওই 10 থেকে 25 লাখের ক্যাটাগরিতে বিলং করছে তারা কি দিবে 15% ইনকাম ট্যাক্স দিবে। তাহলে এটা দেখো বলছে দ্য সিমিলার অ্যাপ্লিকেশন অফ দ্য সেম ল টু অল পারসন হু আর সিমিলারলি সিচুয়েটেড। তাহলে এখানে সিমিলারলি সিচুয়েটেড এ বি সি ডি, কারণ কি এরা প্রত্যেকেই এই ক্যাটাগরি 1 এ বিলং করছে, সেটা কি 5 লাখ টাকা থেকে 10 লাখ টাকা ইনকাম। ক্যাটাগরি 2 10 লাখ টাকা থেকে 25 লাখ টাকা ইনকাম, এই ক্যাটাগরিতে যে যারা বিলং করবে তারা 15% ইনকাম ট্যাক্স দিবে। ঠিক আছে, তাহলে ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে হচ্ছে ইকুয়ালিটি অফ ট্রিটমেন্ট আন্ডার দ্য ইকুয়াল সার্কামটেন্স। ইকুয়াল সার্কামটেন্স, তাহলে এটাই বলছিলাম আমি তোমাদেরকে যে অ্যাডভান্স ক্লাস এবং ব্যাকওয়ার্ড ক্লাসের ট্রিটমেন্ট ডিফারেন্ট হতে পারে, বাট অ্যাডভান্স ক্লাসের মধ্যে ট্রিটমেন্ট কি হবে না বলো, ডিফারেন্ট হবে না। ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে ট্রিটমেন্ট ডিফারেন্ট হবে না। সো দ্যাট ইজ দ্য ইকুয়াল প্রোটেকশন অফ ল। 5 লাখ টাকা যদি তোমার অ্যানুয়াল ইনকাম হয়, তোমাকে 10% ইনকাম ট্যাক্স দিতেই হবে। তুমি ছেলে হও, তুমি মেয়ে হও, তুমি জেনারেল হও, তুমি মাইনরিটি হও, তুমি ব্যাকওয়ার্ড ক্লাস হও, ডাজ নট ম্যাটার। তাহলে এখানে দেখো আমাদের ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কি আছে বলো, লেভেল আছে যে 5 লাখ 10 লাখ 20 লাখ তার বেশি। তো ওই লেভেলে যে লেভেলে বিলং করবে তাকে সেই পার্সেন্টেজ ইনকাম ট্যাক্স দিতেই হবে। ওকে, ক্লিয়ার? তো ইকুয়াল প্রোটেকশন অফ ল এটাই বলছি, ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার দ্য ইকুয়াল সার্কামটেন্স। কিন্তু বলে রাখি এই যে ইকুয়ালিটি বিফোর ল বা এক্সেপশন যদি বলো, রাইট টু ইকুয়ালিটির কিছু রয়েছে। সেই এক্সেপশনস কারা দেখো, প্রেসিডেন্ট, গভর্নর, মেম্বার্স অফ পার্লামেন্ট, মেম্বার্স অফ স্টেট লেজিসলেচার, ফরেন সভারেন্স, অ্যাম্বাসাডার অ্যান্ড ডিপ্লোম্যাটস, দ্য ইউএনও অ্যান্ড ইটস এজেন্সি এনজয় দ্য ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। তাহলে বলছে এক্সেপশন অফ ইকুয়ালিটি, প্রেসিডেন্ট, গভর্নর। প্রেসিডেন্ট এবং গভর্নর তাদের প্রশাসনিক কাজের জন্য ভারতবর্ষের কোনো আদালতের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয়। দে আর নট অ্যান্সারেবল টু এনি কোর্ট, প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর। কারণ সংবিধানই বলছে, এবং সংবিধানই বলছে যে প্রেসিডেন্ট এবং গভর্নর যখন কার্যকালে থাকবেন ওনাদের এগেনস্টে ভারতবর্ষের কোনো আদালত কি করতে পারবে না, অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করতে পারবে না, ক্রিমিনাল প্রসিডিং স্টার্ট করা যাবে না। তাহলে এই যে প্রেসিডেন্ট এবং গভর্নর এই যে ইমিউনিটি পাচ্ছে সেটা কিন্তু বলা রয়েছে সংবিধানে আর্টিকেল 361 এ। একই রকম ভাবে মেম্বার্স অফ পার্লামেন্ট যারা, তারাও কিছু ইমিউনিটি পেয়ে থাকে। যেরকম একজন সাংসদ পার্লামেন্টে কোনো একটা ইস্যুতে কি বক্তব্য দিয়েছেন, কোনো একটা ইস্যুতে যে ভোট দিয়েছেন, সেই সব নিয়ে আমরা কোনো কোর্টে কি করতে পারবো না, মুভ করতে পারবো না যে সাংসদ কেন এটা সংসদে বলেছেন, সাংসদ কেন ওই বিলের বিপক্ষে ভোট দিয়েছেন, কেন ওই বিলটাকে সাপোর্ট করেছেন, নো। তাহলে একজন এমপি পার্লামেন্টে যে তার অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি নিয়ে সেই এমপি ভারতবর্ষের কোনো আদালতের কাছে কি বলো কৈফিয়ত দিতে বাধ্য নয়।
একই রকমভাবে মেম্বার্স অফ স্টেট লেজিসলেচার, বিধানসভা বিধান পরিষদের মেম্বারদের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য, যে বিধানসভার একজন মেম্বার বিধানসভাতে কোনো ইস্যুতে যে বক্তব্য রেখেছেন, কোনো ইস্যুতে যে ভোট দিয়েছেন, যে সাইডে ভোট দিয়েছেন, তো এই বিষয়ে তারা কোনো আদালতের কাছে কৈফিয়ত দিতে বাধ্য নয়। তাহলে এই যে ইমিউনিটিগুলো, এই ইমিউনিটিগুলো দেওয়া হচ্ছে সংবিধান থেকে, যে একজন সাংসদ, একজন বিধায়কের হাউসে যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি নিয়ে আমরা কোনো কোর্টে কি করতে পারবো না, মুভ করতে পারবো না। কিন্তু একই রকম ভাবে দেখো বলছে যারা হচ্ছে ফরেন সভারেন অ্যাম্বাসাডার ডিপ্লোম্যাট, যারা ভারতবর্ষে কি করছে বলো রয়েছে, ফরেন অফিসিয়ালস, তারাও কি পেয়ে থাকে, কিছু ইমিউনিটি পেয়ে থাকে। কিন্তু এই ইমিউনিটি তারা সংবিধান অনুযায়ী পেয়ে থাকে না, তারা পেয়ে থাকে হচ্ছে একটা বিশেষ আইন অনুযায়ী, যেটা আমরা বলে থাকি দ্য ডিপ্লোম্যাটিক অ্যাক্ট 1972, দ্য ডিপ্লোম্যাটিক অ্যাক্ট 1972। তাই দ্য ডিপ্লোম্যাটিক অ্যাক্ট 1972 অনুযায়ী যারা বলতে পারো ফরেন অফিসিয়ালস, ফরেন যারা ডিপ্লোম্যাটস, তারা কিছু ইমিউনিটি পেয়ে থাকে। আর একই রকমভাবে দেখো ইমিউনিটি পেয়ে থাকছে কারা, ইউএনও এবং ইউএনওর এজেন্সিজের যারা রয়েছে, ইউনাইটেড নেশন এবং ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে এজেন্সিসগুলো রয়েছে, তারাও কি পেয়ে থাকে, কিছু ইমিউনিটি পেয়ে থাকে, যেগুলোকে আমরা বলি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। এবং তার জন্য যে আইনটা রয়েছে সেটা হচ্ছে দ্য ডিপ্লোম্যাটিক অ্যাক্ট 1972। এই আইন অনুযায়ী যারা ফরেন সভারেন বা ফরেন যারা বলতে পারো ডিপ্লোম্যাটস, বিদেশি যারা কূটনীতিজ্ঞ, তারা কি পেয়ে থাকে, ইমিউনিটি পেয়ে থাকে, কিছু সুযোগ সুবিধা তারা পেয়ে থাকে। তার আমরা দেখতে পাচ্ছি রাইট টু ইকুয়ালিটি, ইকুয়ালিটি বিফোর লয়ের কি রয়েছে বলো, কিছু এক্সেপশনস আমাদের রাজনৈতিক ব্যবস্থায় রয়েছে। তো কারা এক্সেপশনস পেয়ে থাকে, কারা ইমিউনিটি পেয়ে থাকে, প্রেসিডেন্ট, গভর্নর, মেম্বার্স অফ পার্লামেন্ট, মেম্বার্স অফ স্টেট লেজিসলেচার, ফরেন ডিপ্লোম্যাটস অ্যান্ড সভারেন, ইউএনও অ্যান্ড ইটস এজেন্সিস, এরা। ঠিক আছে, তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস আর্টিকেল 14-এর রাইটগুলো নিয়ে আলোচনা করলাম। একই রকমভাবে তোমাদের সাথে প্রত্যেকটা রাইট এভাবেই ধীরে 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 আলোচনা করব, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো, খুব ভালোভাবে বুঝতে পারো। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে। আর তার আগে ক্লাসটা একবার দেখে নিও, আর যদি কোনো ডাউট থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, ভিডিওর কমেন্টে করবে, অবশ্যই সেই অ্যান্সার আমি দেব। ঠিক আছে, আর পাশাপাশি এটাই বলবো যে ক্লাসের শুরুতে তোমাদেরকে আমি অবগত করেছি যে বেশ কিছু নতুন কোর্স আনএকাডেমি থেকে লঞ্চ করা হয়েছে WBCS এক্সামের ওপর। সেই কোর্সগুলোতে তোমাদের জয়েন করতে গেলে আনএকাডেমির সাবস্ক্রিপশনস তোমাদের নিতে হবে, কারণ ওই কোর্সগুলো হচ্ছে সাবস্ক্রাইব কোর্স। তো সাবস্ক্রাইব কোর্সে জয়েন করতে গেলে তোমাদের আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যানে তোমাদের আসতে হবে। তো আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান তোমরা কেন নেবে, তার কারণটা হচ্ছে এটাই যে শুধুমাত্র একটা বলতে পারো পড়াশোনা নয়, পড়াশোনার বাইরেও কিন্তু এখন যেটা দরকার হয় সেটা হচ্ছে এটাই যে পরিবর্তিত পরিস্থিতিতে তোমাকে কিভাবে তৈরি হতে হবে। ঠিক আছে, পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে তৈরি হতে হবে, তার জন্যই তোমাকে এখানে যে পড়াশোনাটা তোমাকে দেওয়া হবে, যে ইনফ্রাস্ট্রাকচারটা দেওয়া হবে, সেই ইনফ্রাস্ট্রাকচারটা তুমি সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারবে তোমার মতো করে। পরীক্ষার যে ধরন, যে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তিত ধরন অনুযায়ী তোমাকে এখানে কি করা হবে, তোমাকে এখানে সুযোগ সুবিধা দেওয়া হবে, যাতে তুমি এই সিস্টেমের হেল্প নিয়ে তুমি যাতে প্রপারলি কি করতে পারো, নিজের স্টাডিটাকে করতে পারো, যেখানে তুমি চেক করতে পারবে যে তোমার পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কিনা। কুইজ, টেস্ট সিরিজ, প্র্যাকটিস সেট, এই যে ফিচার্সগুলো, যেগুলো সবসময় তোমাকে এটা বুঝতে সাহায্য করবে, হেল্প করবে যে তোমার পড়াশোনাটা কেমন হচ্ছে, তোমার গ্রোথ কেমন। একই রকমভাবে যে কোনো ডাউট তুমি টিচারের সাথে লাইভ ক্লাসে কি করতে পারবে, ডিসকাস করতে পারবে। ওকে, এবং প্রত্যেকটা কোর্সের ওপর কি আছে এখানে, স্ট্রাকচার্ড কোর্স, মানে কি একটা সিস্টেম অনুযায়ী, একটা সিলেবাস অনুযায়ী এখানে কি হয়, প্রত্যেকটা ক্লাস হয়। এরকম নয় যে আজকে এই ক্লাসটা, কালকে ওই ক্লাসটা, নো, একদম সিস্টেম অনুযায়ী প্রপার অর্ডার মেনে কি হয়, প্রত্যেকটা ক্লাস এখানে হয়। এবং একই রকমভাবে যদি বলো পার্সোনালিটি ডেভেলপমেন্ট ব্যাচ, যেটা তোমার ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাকে কি করবে, হেল্প করবে। তাই
তাই আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান নেওয়া মানে তুমি এখানে কমপ্লিট কীভাবে গাইডেন্স পাবে, শুধুমাত্র প্রিলিমস নয়, অ্যাজ ওয়েল অ্যাজ অপশনাল, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারভিউ। অপশনালের ক্ষেত্রেও প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে, গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেগুলো আমরা অপশনাল চুজ করে থাকি, অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, হিস্ট্রি, প্রত্যেকটা সাবজেক্টের কী রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। এবং আনএকাডেমি সাবস্ক্রিপশন প্ল্যান যেটা দেখতেই পাচ্ছ, 1 month, 3 months, 6 months, 1 year and 2 year. We recommend either you take 1 year or 2 year subscriptions. সাবস্ক্রিপশনের যে ভ্যালু, সেই ভ্যালুর ক্ষেত্রে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। 10% ডিসকাউন্টের জন্য তোমাকে এই রেফারেল কোডটা ইউজ করতে হবে, Rahul101. Rahul101, this is the referral code. If you use this referral code, you get maximum 10% discount on these subscriptions. ওকে, এবং এই সাবস্ক্রিপশনস তোমরা ইএমআইতেও দিতে পারবে, আইদার ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের ক্ষেত্রে এইচডিএফসি ব্যাঙ্ক হতে হবে, কিন্তু ক্রেডিট কার্ড অল ব্যাঙ্ক। ওকে, তো জয়েন আনএকাডেমি, সাবস্ক্রাইব আনএকাডেমি অ্যান্ড স্টার্ট ইউর প্রিপারেশন রাইট নাও। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, নতুন একটা ক্লাস, নতুন একটা টপিক নিয়ে, রাইট টু ইকুয়ালিটি। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা করো। গুড নাইট।